বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে যা, পাকিস্তানও তা। মানে পাকিস্তানকে এখন জিম্বাবুয়ের মতোই বাংলাদেশ আসলে দেখতে পারে। না না, আমি মজা করছি না, সিরিয়াসলি বলছি। এই যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা বাংলাদেশ শুরু করছে, সেই সিরিজে বাংলাদেশ হারতে পারে। সেটা তো আমরা জিম্বাবুয়ের কাছেও হারতে পারি, হারি না। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগের যে অবস্থা, সেইখানটাতে বাংলাদেশের কাছে এই পাকিস্তানের অবস্থা জিম্বাবুয়ের মতোই। কেন আসলে এইটা বলছি, আমার কথাটা শুনে একমত হতেও পারেন আপনি। দেখেন, পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটা বাংলাদেশ ফেভারিট হিসেবে শুরু করছে, আমি একটা আগের আলোচনাতে বলছিলাম। এবং সর্বশেষ যেই আমরা পাকিস্তানের টেস্ট সিরিজটা খেলেছি, সেইখানে আমরা 2-0 ব্যবধানে জিতে এসেছিলাম। অ্যাওয়েতে বাংলাদেশের টেস্ট জয়টাই হয় কালেভদ্রে। আমাদের ইতিহাসে এর আগে 6টা মাত্র টেস্ট মনে হয় আমরা শুধুমাত্র অ্যাওয়েতে জিতেছিলাম। সেইখানে পাকিস্তানে গিয়ে ওই 2 সপ্তাহের মধ্যে 2টা টেস্ট আমরা 2024 সালে রাওয়ালপিন্ডিতে জিতে গিয়েছিলাম। ফলে যখন এখন আমরা ঘরের মাটিতে খেলছি, বাংলাদেশ তো একটু আপার হ্যান্ডে থাকবে, থাকাটাই স্বাভাবিক। যদিও সেইটা বছর 2-1 আগের ঘটনা, কিন্তু স্টিল পরের টেস্ট সিরিজ তো এইটাই। সো বাংলাদেশ এইখানটাতে সিরিজ পূর্ব যে আবহ, যে অবস্থা, যে প্রেস কনফারেন্সে 2 দলের প্রতিনিধিদের কথাবার্তা, সেইখানে বাংলাদেশকে একটু ফেভারিট যেন পাকিস্তান মেনেই নিচ্ছে, বাংলাদেশও যেন নিজেদেরকে একটু আপার হ্যান্ডে আছে বলে দেখছে। দেখেন না, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিন প্রেস কনফারেন্সে এসে ঘোষণাই দিলেন যে পেস বোলিং অ্যাটাকটা পাকিস্তানের চেয়ে বাংলাদেশের ভালো। তো পাকিস্তান ক্রিকেট ইতিহাসে কত কত গ্রেট সব ফাস্ট বোলারের, পেস বোলারের জন্ম দিয়েছে। সেইখানে আমাদের ক্যাপ্টেন যখন এইটা বলে, এবং তার বলাটাকে বাগাড়ম্বর মনে হয় না যে বাড়াবাড়ি তিনি করছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ যে সব দিক দিয়ে আপার হ্যান্ডে রয়েছে, সে আপার হ্যান্ডের মাত্রা এত বেশি আমার কাছে যে পাকিস্তানকে জিম্বাবুয়ের মতো বলছি। কেন আসলে বলছি? এই টেস্ট ম্যাচটা মিরপুরে যে শুরু হচ্ছে, সেখানে একটা বৃষ্টির চোখ রাঙানি আছে, সত্য কথা। কিন্তু যেই উইকেট আমরা প্রিপেয়ার করছি, সেইটা একটা স্পোর্টিং উইকেট হবে। এবং ওইখানটাতে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেমন বলেছেন যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটাতে গতবার আমরা 7 নম্বরে থেকে শেষ করেছিলাম, পাকিস্তান 9 নম্বরে থেকে শেষ করেছিল। এখন তারা বলছে যে এই সাইকেলটাতে তারা ফাইনাল খেলতে চায়, এটা তাদের টার্গেট। আর আমাদের ক্যাপ্টেন শান্ত অত বাড়াবাড়ি করেন নাই, তিনি বলছেন 4-5 নম্বরে এই ধারাবাহিক উন্নতিটা রেখে তিনি ওই জায়গাটাতে নিয়ে যেতে চান বাংলাদেশকে। এবং বাংলাদেশের পক্ষে এই সিরিজটা থেকে অন্তত পক্ষে ভালো কিছু করা তো সম্ভব। আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটাতে আমরা কিন্তু অ্যাওয়েতে বেশি ভালো করেছিলাম হোমের চেয়ে। ফলে এই হোম কন্ডিশনে যখন আমরা খেলছি, সেই হোম কন্ডিশনে আবার স্পিনিং ট্র্যাক বাংলাদেশ যেইভাবে খেলে, ওইভাবে খেললে কিন্তু আমাদের জন্য আবার বিপদও হতে পারে। অবভিয়াসলি আমাদের তাইজুল রয়েছেন, অবভিয়াসলি আমাদের মিরাজ রয়েছেন, আমাদের নাইম হাসানও রয়েছেন স্পিন অ্যাটাকে। কিন্তু পাকিস্তানের ওই নোমান আলী এবং সাজিদ, এই যে 2 জন রয়েছেন স্পিনার, সেই 2 স্পিনারের জন্য বাংলাদেশের ওটা বুমেরাং হতে পারে। আর ওভারঅলি বিদেশেও ভালো করার ক্ষেত্রে তো এই ঘরের মাটি তো স্পোর্টিং ট্র্যাকে খেলাটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন আসলে ওই দিকেই হাঁটছে। 11টা কেমন হবে সেটা বলি, তারপরে আমি ওই যে পাকিস্তান জিম্বাবুয়ে ওইটা কেন বলছিলাম। এই ম্যাচের একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমাদের এক্সাইটিং কিছু বিষয় রয়েছে। ইনফ্যাক্ট যখন আমাদের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, সেইটার থেকেই ধরেন তানজিদ হাসান তামিম, যিনি মূলত লিমিটেড ওভারের ক্রিকেটেই এখন পর্যন্ত তার পথ চলাটা, টি-20 এবং ওয়ানডে টিমের ওপেনার হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন, দারুণ অ্যাটাকিং একজন ব্যাটসম্যান। এবং আমাদের ওই সিলেকশন প্যানেল যে তাকে টেস্টের জন্য সিলেক্ট করেছে, সেইখানে অ্যাটাকিং ক্রিকেট ওই উপর জায়গা থেকে, টপ অর্ডার থেকে ওই চাহিদাপত্রটা মাথায় রেখেই তার কি এইখানটাতে টেস্ট ডেবু হবে? নাম্বার 1। অমিত হাসান আমাদের খুবই আরও একজন এক্সাইটিং ইয়াং ক্রিকেটার, প্রপার টেস্ট ক্রিকেটার আমরা বলতে পারি। ডোমেস্টিকে অনেক দিন ধরেই খুব ভালো খেলছেন, অনেক রান তার পেছনে আছে। তারও কি এই জায়গাটাতে টেস্ট ডেবু হবে? আর আমাদের বোলিং অ্যাটাকের কথা যদি বলি, সেইখানটাতে তো পেস বোলিং নাকি স্পিন বোলিং, সেইখানটায় মানে কোন বোলিং অ্যাটাকের দিকে আমরা আসলে মনোযোগ দিব? 5 জন বোলারই তো আমাদের আসলে একাদশে খেলবেন, সেখানে কি আমরা 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলবো, নাকি 3 স্পিনার 2 পেসার নিয়ে খেলবো? এই কয়েকটা প্রশ্নের জায়গা কিন্তু রয়ে গেছে। এখন আসেন হচ্ছে তানজিদ তামিমের কথাটা বলি, যে তার তো টেস্ট ডেবুটা হতেই পারে। এবং তার কাছ থেকে আমাদের ক্যাপ্টেন শান্তর চাওয়াটাও বলেছেন যে তিনি যেভাবে ক্রিকেট খেলেন সেইভাবেই যেন খেলেন যখন সুযোগ পান। এই টেস্ট ম্যাচটাতে সুযোগ কি আসলে হবে কিনা? আমাদের যে টেস্টে 2 জন ওপেনার রয়েছেন, মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, এই 2 জন
লাস্ট যে সিরিজটা আমরা খেলেছি আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানে কিন্তু ভালো করেছেন। ওই সিরিজের সেকেন্ড ইনিংসে অর্থাৎ আমাদের লাস্ট যে টেস্ট ইনিংস সেইখানটাতে কিন্তু এই দুইজনেরই 50 ছিল, দুইজনের ওপেনিং পার্টনারশিপ 100+ ছিল। শুধু সেইটা না, ওই সিরিজটাতে প্রথম টেস্টে মাহমুদুল হাসান জয়ের কিন্তু 171 রানের একটা ইনিংস ছিল। সাদমান ইসলামের কিন্তু প্রথম টেস্টেও তার কত 80 রানের একটা ইনিংস ছিল, সেকেন্ড টেস্টে আবার করেছিলেন হচ্ছে গিয়ে 78। সো এই দুইজন গত সিরিজটার দুইটা টেস্টেই ভালো পারফর্ম করেছেন। ইনফ্যাক্ট আমরা যে কিছুদিন আগে সপ্তাহ দুয়েক আগে বিসিএল এর একটা 4 ডে ম্যাচ খেলেছিলাম, সেইখানটাতেও এই দুজনের 50 রয়েছে। ফলে এদের কাউকে বাদ দিয়ে তানজিদ হাসান তামিমকে একাদশে ইনক্লুড মিরপুর টেস্টে অন্তত করা হবে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম এই দুজনেরই ওপেনিং পার্টনারশিপটা থাকবে। এখন এরপরে মমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, এইখানটাতে কি অমিত হাসানের কোনো সুযোগ আছে? আমি তো ভাই কোনো সুযোগ দেখি না। হ্যাঁ, আমরা যদি 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলি সেই ক্ষেত্রে অমিত হাসানের একটা সুযোগ হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশ আসলে 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলবে। অবভিয়াসলি প্রথম ইনিংসটা গুরুত্বপূর্ণ, ক্যাপ্টেন শান্ত সেটা বলেছেন, ফার্স্ট ইনিংসে বিগ স্কোরটা আসলে প্রয়োজন, সেইটা করার জন্য দায়িত্বটা আসলে ব্যাটসম্যানদের নিতে হবে। যদি 6 জন ব্যাটসম্যান নিয়ে টেস্টে সেটা না পারি, তাহলে 7 জন ব্যাটসম্যান নিয়েও, প্রপার ব্যাটসম্যান নিয়েও সেটা আমরা আসলে পারবো বলে মনে হয় না। ফলে টিম ম্যানেজমেন্টের এই ভাবনাটা যদি এরকম থাকে, এরকমই হওয়ার কথা যে প্রপার 6 জন ব্যাটসম্যান, আর আমাদের মেহেদী হাসান মিরাজ রয়েছেন যে টেস্ট ফরম্যাটে যিনি আসলে সত্যিকার অর্থে ট্রু অলরাউন্ডার। ফলে এইটা আমরা 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলছি। আমি আসলে অমিত হাসানেরও ডেবু হওয়ার কোনো সুযোগটা দেখি না। এখন বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, সেইখানটাতে আমার মনে হয় যে আমরা 3 পেসার 2 স্পিনার নিয়েই খেলবো, এবং 2 স্পিনারের সেই জায়গাটা মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এই দুজনই খেলবেন। নাইম হাসান একাদশে থাকছেন না। 3 পেসারের যে জায়গাটা সেইখানটাতে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে নাহিদ রানাকে নিয়ে, এবং সেটা যৌক্তিক কারণে, তার গতির কারণে, তার ফর্মের কারণে, তার পারফরমেন্সের কারণে। নাহিদ রানা এই বোলিং অ্যাটাকটাকে একটা বিরাট বড় এক্সপেক্টর হিসেবে তো অবশ্যই খেলবেন। তাসকিন আহমেদ অনেকদিন ধরে টেস্ট খেলেন না, অনেকদিন পর তাকে টেস্ট দলে নিয়ে আসা হয়েছে, এবং 2টা টেস্ট খেলতে না পারলেও এই প্রথম টেস্টের একাদশটাতে তিনি থাকবেন বলেই মনে হয়। আর থার্ড যিনি পেসার সেই জায়গাটাতে শরীফুল ইসলাম নাকি এবাদত হোসেন, এইটা একটা কোয়েশ্চেন মার্ক থাকতে পারে। টেস্টের হিসাব করলে হয়তো বা এবাদত একটু এগিয়ে থাকবেন, কিন্তু হোয়াইট বল ক্রিকেট আবার এত ভালো ফরম্যাটে শরীফুল রয়েছেন, এবং একই সঙ্গে তিনি তো আবার বাহাতিও, এইটাও হচ্ছে তার ফেভার একটু যেতে পারে। যদিও এই ডানহাতি বাহাতি এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা তার ফেভারে যেতে পারে, ফর্মটাও তার ফেভারে যেতে পারে। শরীফুল ইসলাম শেষ পর্যন্ত একাদশে ইনক্লুড হবেন বলেই আমার কাছে মনে হয়। তাহলে পাকিস্তানের বিপক্ষে এই প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশটা এরকম হবে বলেই আমার ধারণা। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। পাকিস্তানকে হারানোর জন্য ভালো একাদশ তো, যথেষ্ট ভালো একাদশ তো। আর আমি যে শুরুতে বলেছিলাম যে পাকিস্তান আমাদের জন্য এখন জিম্বাবুয়ের মতো, সেটা কেন বলছি ভাই? বাংলাদেশ পাকিস্তান সর্বশেষ 3 ফরম্যাটের যেই সিরিজ হয়েছে, সেই সবগুলো ফরম্যাটে সিরিজ জয়ী দলের নাম বাংলাদেশ। আমরা পাকিস্তানের বিপক্ষে এই যে কিছুদিন আগে 1 ডে সিরিজ খেলেছি, সেই সিরিজ বাংলাদেশ জিতেছি। গত বছর সর্বশেষ যে আমরা T20 সিরিজ খেলেছি, সেই সিরিজের বিজয়ী দল বাংলাদেশ। এবং সর্বশেষ যে আমরা টেস্ট সিরিজ খেলেছি পাকিস্তানে গিয়ে 2024 সালে, সেই সিরিজেরও বিজয়ী দলের নাম বাংলাদেশ। এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে ছাড়া আর কোন দল আছে যেই দলের বিপক্ষে আমরা সর্বশেষ 3টা সিরিজেই, 3 ফরম্যাটেই, টেস্ট, 1 ডে, T20, 3 ফরম্যাটেই বিজয়ী দলের নাম বাংলাদেশ? আমি পাকিস্তানকে ছোট করছি না, খাটো করছি না। পাকিস্তান তো ফ্যান্টাস্টিক ক্রিকেট প্লেয়িং নেশন। তারা এই সিরিজটাতেও বাংলাদেশকে হারাতে পারে, সেটা তো হারাতেই পারে। কিন্তু এইরকম একটা অবস্থায় থেকে যখন টেস্ট, 1 ডে, T20 সর্বশেষ 3টা সিরিজেই পাকিস্তানের বিপক্ষে বিজয়ী দলের নাম বাংলাদেশ, তখন তো পাকিস্তানকে আমরা একটু জিম্বাবুয়ের মতো দেখতেই পারি। আমি পজিটিভ ওয়েতে বলছি, বাংলাদেশ টিমের আত্মবিশ্বাসের জায়গাটা থেকে বলছি। ফলে এই টেস্ট সিরিজটাতে বাংলাদেশের জয় ছাড়া অন্য কোনো উপায় আসলে আছে বলে আমার মনে হয় না। জিম্বাবুয়ের কাছে তো আমরা হারি যে না তা তো আর না, কিন্তু যখনই আমরা খেলি আমাদের ওরকম একটা আত্মবিশ্বাসের জায়গা থাকে না যে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের জিততেই হবে, জেতা ছাড়া আর কোনো এখানে অপশন নাই। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটাও বাংলাদেশের মনে হয় ঠিক ওই রকমই, জিম্বাবুয়ের মতোই। এই সিরিজটাও আমাদের জিততেই হবে, অন্য কোনো অপশন আসলে আমাদের নাই। আপনার কি মনে হয়, আছে অন্য কোনো?